একজন জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন মানুষ, একজন নার্গিস তোমার সামনে বসা, যার সন্তানদেরকে কাছে দেখতে পারে না, যে সন্তানগুলোকে বুকে নিতে পারে না। টাইম মেশিনে করে পিছনে যাওয়ার সুযোগ থাকলে ডেফিনেটলি 7-8 ছেলের প্রেমে পড়তো না, সেই মুহূর্তে তার দ্বারা অত্যাচারিত হতো না, তাকে পেশাব করে দেয় গায়ে, সেই সুযোগটা জীবনে সে পেত। আমি কেমন ডিজার্ভ করি জীবন? জীবন যদি দ্বিতীয়বার সুযোগ দিত কি করা উচিত? না, পুরুষতান্ত্রিক সমাজের এরকম বেহায়া, নপুংসক, এরকম রং হেডেড পার্সন আছে যে বেয়াদবের বাচ্চাদের কারণে আমরা অনেক, আমাদের মতো নার্গিস অনেক মেয়েদেরকে এই পথে চলে যেতে হয় বা যায়, কারণ তারা কষ্ট পেতে পেতে হয়তো কোনো একটা জায়গা খোঁজার চেষ্টা করে। এটা জীবন, পৃথিবী, প্রকৃতি, তুমি যা কল্পনা করো তার চাইতে অনেক ভয়াবহ রকমের সুন্দর। জরুরি না সবগুলো ডিটেলে বলতে হবে, অতগুলো ডিটেলে কথা বলার আসলে সুযোগ ওইভাবে থাকে না, বাট তুমি তোমার বেসিক জিনিস বলেছো। আমি যদি ভুল না করি, একবার দেখো যে আমি ঠিক বলছি কিনা। যে ছেলের সাথে সম্পর্ক মাত্র ক্লাস 8-এ থাকা অবস্থাতে, মাত্র 3 মাসের সম্পর্কের গভীরতা বা সম্পর্কের বাস্তবতা কিছুই বুঝতে শিখোনি, ও বোঝার কথাও নয় বয়সে, কিন্তু এই ছেলের সাথে সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কে তুমি এই ব্যাপারটাকে নিয়ে যাও। ছেলেটার তরফ থেকে যে পরিমাণ ফ্যাসিনেশন ছিল বৈবাহিক সম্পর্কে নিয়ে যাওয়ার জন্য, তোমার পক্ষ থেকে কিন্তু অসম্ভব রকমের চাপ ছিল, যে কারণে বিয়ের সম্পর্কটা ফাইনালি তৈরি হয়। কারণ পারিবারিকভাবে তোমাদের যে অবস্থান, ওই ছেলের যে অবস্থান, সেটা কিন্তু তোমার পরিবার কোনোভাবে পারমিট করেনি। একরকম তুমি মানসিকভাবে ওদেরকে ব্ল্যাকমেল করে হলেও তুমি বৈবাহিক সম্পর্কে আগিয়ে নিয়ে গেছো এই ব্যাপারটাকে। তার মানে তুমি ছোট হলো মানসিকভাবে কিন্তু অনেক পরিণত বলে আমার কাছে মনে হচ্ছে, একদম আর্লি এজ থেকে। তুমি কি মানো এটা? মানো? সবাই বলে। হ্যাঁ, সবাই বলে, আমারও তাই মনে হচ্ছে। সো দিস আর দ্য সিচুয়েশন। এবার তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় বসি। আসো, এই যে আমার চেয়ারে বসো। এই প্রথম বসতে বলছি, কাউকে বসো। অনুষ্ঠান শেষ করবো, বসো, বসে যাও। কাম, বসে যাও। আরে বসো। এই প্রথম বসতে বললাম কাউরে, বসো না কে? আমি একটা কথা শুধু জানতে ইচ্ছা হবে, অনুষ্ঠান শেষ করবো, আর 5 মিনিট আছে আমরা প্রোগ্রামে। তুমি কি কিছু বলতে চাও আমাকে? মানে আর 1 মিনিট তুমি বলতে পারবে, তারপর বাকি 4 মিনিট আমি একটা জিনিস জানবো তোমার কাছেই জানবো, যে আমি অনুষ্ঠান শেষ করবো, আমি কিছু বলবো না আজকে। নার্গিস বসা তোমার সামনে, লবগুরু হিসাবে এতেশাম তুমি বসা। ওকে, সো এই অবস্থাতে আমি যদি সত্যি এমনই হই যে একদম আর্লি এজে 7-8-এ পড়া অবস্থাতে যে ফোকাসটা আমার থাকা উচিত, ফোকাস ডাইভার্ট করে নিজের আবেগ, নিজের ইমোশন, নিজের প্রেম প্রীতিকে কন্ট্রোল করতে না পেরে কারোর সাথে ভেসে যায়, সে যতই হোক, অ্যাঞ্জেলও হতে পারে, সেটি একটি ব্যাপার। সম্পর্ক থাকা অবস্থাতেই আমি যতক্ষণ পর্যন্ত একজনের সাথে কমিটেড আছি, সে অত্যাচার করছে, ঠিক আছে, সেটার কারণে আমার মন বিক্ষিপ্ত, যে কারণে আমার মন যে কোনো জায়গায় আড়াল দিতেই পারে, তার চাইতে এটাই উচিত ছিল হয়তো যে আমি সম্পর্কটাকে ক্লোজ করে এন্ড আপ করে আমি হয়তো অন্য কোনো সম্পর্কে জড়াতে পারি। কিন্তু সম্পর্কে থাকা অবস্থাতে কোনো একটা পরকীয়া সম্পর্কের মধ্যে ফোন কলে যাওয়া, সেটা হয়তো সঠিক হতো না, সেটা আমি করেছি। একটা সার্টেন টাইম পর সেটা ক্লোজ করেছি, ফাইনালি গিয়ে একজনের সাথে একদম লিটারালি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছি। হাউ ইউ অ্যাজ এ লাভ গুরু পোর্ট্রে দিস ক্যারেক্টার? নার্গিস, কিভাবে তুমি পোর্ট্রে করতে চাও লাভগুরু হিসাবে? কেমন আমি মানুষ হিসাবে? ওর কথা বাদ দাও, বাকি প্রত্যেকটা মানুষের কথা বাদ দাও, সব বাদ দাও, গোটা পৃথিবীর কথা বাদ দাও। শুধু একজন জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন মানুষ, একজন নার্গিস তোমার সামনে বসা, যার সন্তানদেরকে কাছে দেখতে পারে না, যে সন্তানগুলোকে বুকে নিতে পারে না, যে জীবনে একদম স্টার্টিং থেকে টিল এন্ড বহু সম্পর্কের ভিতর দিয়ে গেছে, কিন্তু কোনোভাবেই সে ভালো নয়। টাইম মেশিনে করে পিছনে যাওয়ার সুযোগ থাকলে ডেফিনেটলি 7-8 ছেলের প্রেমে পড়তো না, তার বিয়ের সম্পর্কে জড়াতো না, তার প্রতি মুহূর্তে তার দ্বারা অত্যাচারিত হতো না, তাকে পেশাব করে দেয় গায়ে, সেই সুযোগটা জীবনে সে পেত না। আর সেই কষ্ট থেকে বাঁচার জন্য কারোর সাথে ফোন কলে প্রীতি করতো না, অথবা কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে যে তার সাথে ইন্টিমেটেড হয়ে তার সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করতো না। আমি এমন, কিভাবে পোর্ট্রে করবে এই মানুষটিকে? বাকি সব বাদ, ওই ছেলের প্রসঙ্গ বাদ, বাবা মার প্রসঙ্গ বাদ, সমাজের প্রসঙ্গ বাদ, পৃথিবীর প্রসঙ্গ বাদ, দেশের প্রসঙ্গ বাদ, ব্যক্তি মানুষ নার্গিসকে তুমি পোর্ট্রে করবে কিভাবে লাভগুরু চেয়ারে বসে? কেমন আমি কেমন ডিজার্ভ করি জীবন? ভালো না, আমার ছেলে মেয়ের আমার বলিনি,
আমি এতে স্বামী হিসাবে কথা বলতে বলেছি, নার্গিস এখানে বসা। কেমন আমি, কোন দিক দিয়ে ভালো আমি, ব্যক্তি নার্গিস কেমন, সন্তান বাদে ভালো? আমি খুশি হয়ে যেতে চাই, এতে স্বামীর কাছে আমি দাবি করতেছি, খুশি হয়ে সেনা টান করে আমি বের হতে চাই, যাতে নিজেকে দেখে আমার অপরাধ বোধ কাজ না হয়, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখে রিগ্রেট না হয়, বেরোতে পারবো। আসলে আমি ভালো ভালো মেয়ে, বাবা মার জন্য ভালো একজন ভালো কন্যা সন্তান আমি। হ্যাঁ নার্গিস, আমি নার্গিস ভালো একজন কন্যা সন্তান, লাভগুরু ভালো একজন মা। হ্যাঁ ভালো একজন মা, লাভগুরু আমি নার্গিস কি ভালো মা? আমি কি ভালো একজন প্রেমিকা? আমি কি ভালো একজন স্ত্রী? এই জিনিসটা এসে তো ভালো করা হয়নি। কি করা উচিত আমার? সমাধান নিতে এসেছি, কি করা উচিত? জীবন কি ফ্রেশ স্টার্ট দেওয়ার সুযোগ দেয়? যদি দিত কি করতাম তাহলে? আমি রিস্টার্ট বাটন যদি থাকতো তাহলে কিভাবে আমি নার্গিস লাইফটাকে সামনের দিকে প্রোগ্রেস করতে পারতাম? গিভ মি দ্য ওয়ে ফরওয়ার্ড সবগুলো। কি করা উচিত আমার এখন? আসলেই শুনতে চাচ্ছি আমি। বহু কাহিনী করি আমি, বাট কখনো আমি আমার চেয়ার ছেড়ে দিইনি কাউকে ভাবে বসায়, আর নিজে আমি ভিক্টিমের মতো ভিক্টিমের চেয়ারে বসিনি। আমি সত্যি জানতে চাই কি করা উচিত আমার। আর বিশ্বাস করো, যা অন্যায় দোষ আর যা পাপ করেছো বা যা ভুল করেছো, আমার মনে হয় সব ভেসে যাবে তোমার এই কথাতে। কারণ বহু মানুষ তার শিক্ষা নিয়ে নেবে আজকে এই মুহূর্তে তোমার এই সাহসের কারণে, যে ক্যামেরায় ফেস করে তুমি তোমার ভেতরে এই কথাগুলো বলার ওই কলিজা তুমি দেখিয়েছো, যেটা বহু মানুষ অহর্নিশ করতেছে, এভাবে সাহস করে বলার ক্ষমতা রাখে না। হয়তো বহু মানুষ শুধরে যাবে। কি করা উচিত? জীবন যদি দ্বিতীয়বার সুযোগ দিত কি করা উচিত? সুন্দর করে আবার পৌঁছে নিই। সুন্দর বলতে কি বোঝায়? কালকে থেকে কি করব আমি? ধরো জীবন লাইফ আমাকে আই জাস্ট গিভ মি দ্য সেকেন্ড ইনিংস, কি করব? কালকে থেকে কি করা উচিত? যেগুলো করছি এগুলো তো আর করবো না, বুঝতেই পারছি। কিভাবে শুরু করতে পারি তাহলে জীবনটাকে? আবার নতুন করে শুরু করা। নতুন বলতে একদম কি আমার ক্যারিয়ার নিয়ে ভাববো, নাকি আর একটা সম্পর্কে জড়াবো, নাকি কি করব আমি? না, ছেলে মেয়ে নিয়ে ভাবা। আর নিজেকে নিয়ে নিজে কিভাবে ভালো থাকতে পারি, সবার কাছে কিভাবে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারি। অনুষ্ঠান শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা, আমি টেক্সটের দিকে তাকাচ্ছি না, টেক্সটের ধরন কেমন আমি জানি না, যারা অনেক বেশি খুশি হচ্ছেন এই ফেক ভণ্ডামির এই সমাজে, ভণ্ডামির এই যুগে, ভণ্ডামির এই পৃথিবীতে, তাদের খুশি হওয়ার সামান্যতম কোনো কারণ নাই। প্রতি মুহূর্তে কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। এরকম জিগরে আলাস মানুষ দুই একটা থাকে, তাদের মধ্যে নার্গিস একজন, যে হয়তো লাভগুরুর চেয়ারে বসে অ্যাকনলেজ করতেছে যে হ্যাঁ এই সিচুয়েশন গুলো ঘটেছে। আর যে ছেলেটির সম্বন্ধে কথা বলা হচ্ছে, সেই ছেলেটির সম্বন্ধে কমেন্ট করার মতো মিনিমাম রুচি আমার নাই। কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আমি নিরঙ্কুশ ভাবে বলতে পারি, আমি নার্গিস যে সিচুয়েশনে আজকে আছি এক্স্যাক্টলি ছেলেটির পাপের ফসল। এরকম কিছু পুরুষতান্ত্রিক সমাজের কথা বলা হচ্ছিল, যেটা আমি অঙ্গনের কাছ থেকে শুনছিলাম। পুরুষতান্ত্রিক সমাজের এরকম বেহায়া, নপুংসক, এরকম রং হেডেড পার্সন আছে, যে বেয়াদবের বাচ্চাদের কারণে আমরা অনেক, আমাদের মতো নার্গিস অনেক মেয়েদেরকে এই পথে চলে যেতে হয় বা যায়। কারণ তারা কষ্ট পেতে পেতে হয়তো কোনো একটা জায়গা খোঁজার চেষ্টা করে। এটা একটা স্ট্রোমের মতো, রাইট? কোনো একটা জায়গা যদি বাতাস শূন্য হয়ে যায়, ঝড় কিভাবে হয়, ওই জায়গাটা ভ্যাকুয়াম সৃষ্টি করে, আশপাশের বাতাস তখন ওই জায়গাতে প্রেসার ক্রিয়েট করে, ওই জায়গার ফিল আপ করতে চায়, তখনই কিন্তু ঝড়ের উন্মাদনা সৃষ্টি হয়। এক্স্যাক্টলি সম্পর্ক কিন্তু তাই। যখন একটা মানুষ অসম্ভবভাবে খালি হয়ে যায়, তার সর্বস্ব দিয়ে কাউকে পেতে চায়, পাওয়ার পরে যখন এইরকম ভাবে রিগ্রেটেড হয়, হিউমিলেটেড হয়, তার গায়ে পেশাব করে দেওয়ার মতো হিউমিলেশন তার শরীরের সাথে ঘটে, তখন সে মানুষটি নিতান্তই অসহায়ের মতো কোনো একটা জায়গায় আশ্রয় খুঁজতে যায়, যে কোথায় তাকালে আমার মনটা শান্ত হবে, কার সাথে কথা বললে আমি একটু নিজেকে সুস্থির করতে পারবো, কার হাত ধরলে
আমি হয়তো নিজেকে আবার নতুন করে ভালোবাসতে পারবো। নিজেকে আমার দেখে ঘেন্না হয়, আয়নার দিকে তাকালে ভাল লাগে না ইদানিং আর, যে আমাকে দেখে আমি নার্গিস আমাকে দেখে অনেক পছন্দ করতাম। আই লাভ মাই সেলফ। আমি অনেকটা নার্সিস টাইপের ছিলাম, যে নিজে নিজের প্রেমে পড়তাম। সে মানুষটা আজ বড় বেশি যে কোনো আয়নাতে দেখলেই, পৃথিবীর সেরা আয়নাতে দেখলেও নিজেকে দেখে ঘেন্না লাগে। এবং এই ঘেন্নাটা আমার নিজের কারণে না, কোনো একটা মানুষের চোখ দিয়ে আমাকে দেখতে হয়েছে। এবং তখন আমি দেখেছি আমি কত বেশি অসুন্দর, কত বেশি অপাঙ্ক্তেয়, আমি কত বেশি অরুচিপূর্ণ, যে কারণে আমার নিজের প্রশ্নে ঘৃণা তৈরি হয়েছে। তখন যদি কারো ইম্পর্টেন্সই দেখে, সে মানুষের তার দিকে ধাবিত হতে থাকে। মানুষ হিসেবে তার একটা নর্মাল লিমিটেশন। তাই আমি এটির দোষটাকে আমি বড় করে দেখি না, আসলেই বড় করে দেখি না। আমরা পৃথিবীতে ফেরেশতা হতে আসিনি, অতিমানব হতে আসিনি। পরবর্তীতে বা অতিমানবের কোনো সম্ভাবনাও নাই বাংলা পৃথিবীতে, যদি আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করে থাকি। সাধারণ মানুষ আমরা। কেউ যদি এভাবে ঘৃণা করতে শেখায়, কেউ যদি আমাদেরকে অহর্নিশ এইভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তুই আমার জন্য যোগ্য না, তুই জাতা, তুই জঘন্য, তুই তুই কোনোভাবেই সুন্দর না, তুই একদম কুরুচিপূর্ণ, তখন এই মানুষটা সত্যি মূল্যায়ন হতে চায়। মানুষটা নতুন করে আবার বাঁচতে চায়, নতুন করে হয়তো কারো ভালোবাসায় নতুন করে নিজেকে সিক্ত করতে চায়। হয়তো সেটি অন্যায়, কিন্তু তারপরও সে বাঁচার তাগিদে হাঁসফাঁস করতে থাকে। নিজেকে খুঁজে পাওয়ার তাগিদে সে আবার নতুন করে স্বপ্নের বীজ বুনতে চেষ্টা করে। কারো হাত ধরে, কারোর সাথে ভালোবাসার গল্প করে, কারোর সাথে আবার ভেসে যায়। দোষটা তার প্রথমেই, যে মানুষটি তাকে এরকম পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে গেছে দিনের পর দিন। যেমনটা সে বলছে, সেই কথাগুলো যদি পরিপূর্ণভাবে সঠিক হয়ে থাকে, সেজন্য এই মেয়েটির দোষ কোনোভাবেই লাভগুরুর জায়গা থেকে আমি দেখি না, একেবারেই না। এবং এরকম যারা করতেছি ছেলে বা মেয়ের সাথে, বা মেয়েরা ছেলের সাথে, এবং দিনের পর দিন এরকম নোংরা সিচুয়েশনের দিকে ঠেলে দিচ্ছি, তাদের উপরে আমার রাজ্যের ঘৃণা অভিশপ্ত ওই বেয়াদবের বাচ্চারা। অনুষ্ঠান শেষ করছি, আর অনুরোধ রাখতেছি প্রথমে তো কৃতজ্ঞতা, যে সাহসের সাথে এই সিচুয়েশনে ডেলিভার করার জন্য ওপেন প্ল্যাটফর্মে, যাতে করে বহুদিন অনেকেই, একটা দুইটা না, হাজারো লাখো ছেলে মেয়ে এই ঘটনার ভিতর দিয়ে যাচ্ছে, তারা যেন প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারে। এবং শিক্ষা যদি গ্রহণ করে, সমাজের একটা ট্যাবু ভাঙতে এসেছে এই মেয়েটি, এই ট্যাবুটা যদি ভাঙে, তারা যদি সঠিক জিনিস জানে এবং সত্যি যদি ভালো থাকার চেষ্টা করে, ও যেমনটা বলছিল যে ফাইনালি আমি ভালো নাই, নতুন করে ফ্রেশ স্টার্ট দিতে চাই, টাইম মেশিন করে আবার গোড়া থেকে শুরু করতে চাই আমি ছোটবেলার, রাইট? এই শিক্ষাটা যদি কারো জীবনে কাজে লাগে, তারা যদি সত্যি ঘুরে দাঁড়াতে চেষ্টা করে, এই জীবন এর মধ্যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিই। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা যদি কেউ করতে পারে, সুখে নাই। এক্স্যাক্টলি তাই। এই জিনিসটা বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়েটার পড়াশোনা ঠিকভাবে হইতেছে না। সো কেউই ভালো থাকে না। ইনফ্যাক্ট সেই কারণেই জরুরি যে এই জিনিসগুলো যদি শিক্ষা হিসেবে নিজের জীবনে নিয়ে যাওয়া যায়। আমরা প্রায় সেই কাজটা করতেছি, স্বীকার করি আর না করি। হাজারো লাখো মানুষ, লাখো ছেলে মেয়েটার ভিতর দিয়ে যাচ্ছে। সেটা যে আলটিমেটলি কোনো সলিউশন নিয়ে আসে না, ভালো কিছু দেয় না, সেটির একটা বড় প্রমাণ সে আমাদের সামনে আজকে হাজির করেছে। কৃতজ্ঞতা সেজন্য যে বহু মানুষকে শিক্ষা দেওয়ার দারুণ একটা জায়গা করে দিয়েছে। আমি এটাই বলতে আসছি যে যাই হয়েছে সংসারে, যেটাই হইতো 16 বছর কাটাই আসছি, বাকিটাও কাটাই যেতে পারতাম। আমি যদিও পুরো দস্তুর একমত না। যদি হিউমিলেশনের মাত্রা এরকমই হয়, তাহলে কাহা তাক কিভাবে সার্ভাইভ করা যায় আমি জানা নাই। এটা করতে পারলে ভালো, বাট আমি এটা কোনো সমাধান কিনা আমি জানা নাই। কারণ তোমার ভালো থাকার, নিরঙ্কুশ ভাবে ভালো থাকার অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ধর্মগ্রন্থে উল্লেখ করেছেন, তোমরা পরস্পরকে ভালোবেসে একসাথে থাকো। যদি তোমার স্বামী বাড়ি দিয়ে রুটি বেলুনি ভেঙে ফেলতো, বেল্টের, আমার মনে হয় না যে ছেলের সাথে এক্সিস্ট করা তোমার উচিত ছিল। বাট সেপারেটেড হওয়ার পরে তোমার অধিকার ছিল পরবর্তী সম্পর্কে জানানো, এক্সিস্টেন্ট অবস্থায় না। কারণ কমিটমেন্ট ইজ এ ডিফারেন্ট, এটার কারণে আলাদা হয়ে গেছে। কমিটমেন্ট ইজ এ ডিফারেন্ট থিং। তোমার উচিত ছিল ওর কাছ থেকে অবশ্যই সরে আসা। আমি এখনো বলছি, হাজারবার বলবো, ওর কাছ থেকে সরে আসাটাই উচিত ছিল। কিন্তু বাকি সম্পর্কগুলোতে যেটা জড়িয়েছে, ডেফিনেটলি আপনার সেপারেটেড, আপনার এন্ড আপ দ্য রিলেশনশিপ। ধর্মের এখানে কিন্তু একদম ক্লিয়ার, ওই বিয়েটাও সে এখনো সুখী না। ধর্মের একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে তোমার স্বামী যদি অত্যাচারিত হয়, এরকম নপুংসক হয়, বা অন্য কোনো সমস্যা থাকে, তোমরা যেভাবে ভালোবেসে একসাথে আছো সেভাবে ভালোভাবে আলাদা হয়ে যাও। সো আফটার সেপারেশন ইউ ক্যান গো উইথ দ্য ডিসিশন, বাট কমিটমেন্টে থাকা অবস্থাতে কোনো অবস্থাতে এই জিনিসটা করণীয় উচিত ছিল না। আমি চাই যে কোনোভাবে এই ছেলেটির প্রতি তোমার জন্য ফোকাস না থাকে। এই ছেলেটি তোমার জীবনের এই কষ্টে আসার জন্য একটা এবং একমাত্র কারণ। তুমি যদি আজকের এই পরিস্থিতিতে পড়ে থাকো, ধরে রাখো
যে তোমার জীবনের একমাত্র রাবণ ক্যারেক্টারের নামই হচ্ছে এই ছেলেটি। কোনো এক জীবনে হয়তো কোনো একটা ভুল বা অন্যায় করেছিলে, যে কারণে এই ছেলেটির সাথে তোমার ক্লাস 7-8 দেখা হয়েছিল, এবং তার ফসল আজকে পর্যন্ত পুড়তে শুরু করেছো। তোমার হাতের বিভিন্ন যে জায়গাগুলো অনাবৃত আছে, তুমি যেহেতু হেজাব করো, সেখানে তোমার কষ্টের চিহ্ন পরিচ্ছন্ন, যেগুলো হয়তো নিজে নিজে তুমি নিজের পরে টর্চার করো বলেই আমার মনে হচ্ছে। ভুল বলছি নাকি? বের হও এখান থেকে। জীবন, পৃথিবী, এই প্রকৃতি তুমি যা কল্পনা করো তার চাইতে অনেক ভয়াবহ রকমের সুন্দর। আমি কালকের এক্সাম্পলটা দিলাম, তুমি কি খেয়াল করেছো অনুষ্ঠানের শুরুতে? আমি ফাইট করতেছি যে আমার সবচেয়ে অনেক পছন্দের, সব কাছের একজন মানুষের একজন, তাকে কিভাবে বাঁচানো যায়। বাঁচাতে গিয়ে আমি রাত 12টা নাগাদ সারা রাত ধরে আমি বিভিন্ন রিপোর্ট রেডি করতেছি, যেটা সম্ভব না, ইনস্ট্যান্ট করতেছি। সবাই বলছে যে এই রুগীকে নিয়ে গেলে কিন্তু কোনো রিস্ক কেউ নিতে পারবে না, ডাক্তাররা সবাই ভেট করতেছে যে নো, এটা রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, 2% চান্সেস না, 20% স্যাচুরেশন লেভেল, যে কোনো সময় মারা যাবে। ঘামতেছে, একটা নিঃশ্বাসে, এক বিট নিঃশ্বাসের জন্য ফাইট করতেছে উনি। আমি চোখে দেখতেছি, তারপর তাকে নিয়ে ফাইট করতেছি যে নো, যেহেতু আমরা মৃত্যুর জন্য এখানে ওয়েট করতেছি, সো ওয়াই নট ফর দ্য সেকেন্ড চান্স, দেখি কি না হয়, যদি উপরে মাবুদ থাকে। 3বার আমি রিটার্ন ব্যাক করার চেষ্টা করেছি যে না, আর যাওয়া ঠিক হবে না, এখনই ব্যাক করি, কারণ এমন একটা জায়গায় যদি আমি ধরা খাই যেখানে আমি হয়তো কোনো কনভেনিয়েন্ট মেডিকেশন পাবো না। সো রাজশাহী থেকে বের হওয়ার আগে 3বার আমি রিটার্ন ব্যাক করার চেষ্টা করেছি, আবার সামনে গেছি, টানা 10 ঘন্টা মনিটরের দিকে তাকায়ছিলাম, যেই অক্সিজেন লেভেল 20, 22, 25, 30, 35, এই 60, 50, আবার 25। তখন আবার গাড়ি থামিয়ে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চালাচ্ছে। তারপর অ্যাম্বুলেন্স ডিস্ট্রয়েড, আর একটা অ্যাম্বুলেন্স কালেকশন, গ্যাস পাচ্ছি না, রাস্তায় ঝামেলায়, জ্যাম গ্যাঞ্জাম, 10 ঘন্টা পর পৌঁছাচ্ছি। ইটস রিয়েলি রিয়েলি সারপ্রাইজিং যে পৌঁছানোর পর এখানকার রেপুটেড হসপিটালে যখন তার অক্সিজেন লেভেল মাপা হচ্ছে 100, প্রেশার লেভেল 110/70, তার ক্রিটেনিন 5.6 ছিল, যেখানে সেখানে 6 ছিল, এক্স্যাক্টলি 5.6 ছিল, সেটা নেমে এসেছে 2.7-এ। আমি যে হোয়াট হেল, এ কোন ক্যারিজমা? আমি যখন ভাবতেছি, কষ্ট নিয়ে চিন্তা করতেছি, একবার পেশেন্স লেভেল হারাইনি, শুধু ভেবেছি আল্লাহরা বললাম তুমি আর কত পরীক্ষা দিবা দাও, আমি তো বান্দা হিসেবে তোমার পরীক্ষা কমপ্লাই করা ছাড়া তো আর কিছু করতে পারি না, আমি তো আর তোমার বিরুদ্ধে অভ্যুত্থান তৈরি করতে পারি না। আমি 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 রেডি আছি, আমি আই উইল চেঞ্জ মাই লাস্ট ক্যাপাসিটি, বাট আমি অন্তত মনকে যেন বুঝ দিতে পারি যে ওই মানুষটার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়েছি, তারপর বাকি ফাইসালা মাবুদ তোমার, বলে আমি চেষ্টা করতে থাকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে তখন ডাইরেক্ট কানেকশনে গেছেন, যে কারণে তার গায়েবী হাত দিয়ে তিনি তার ট্রিটমেন্ট গুলো করে ফেলেছেন। এবং ভর্তি হওয়ার পর থেকে ওই রেপুটেড হসপিটালে কোনো ক্যারিজমা নাই, ওভারনাইট ভদ্রমহিলা চেঞ্জ হচ্ছেন, এবং আস্তে আস্তে এখন আইসিইউ থেকে ডিক্লেয়ার করেছেন আগামীকাল তিনি তাকে জেনারেল ওয়ার্ডে দিয়ে দিবেন। তারপরে একটা অঘটন ঘটতে পারে, বাট আমি বলতেছি যে এই ক্যারিজমাটা আমি চোখে দেখলাম। সো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো ঘটনায় ঘটিয়ে দিতে পারেন। সো ব্রিথ, কাম ব্যাক, নতুন করে আবার শুরু করো, ফ্রেশ স্টার্ট দাও। যতদিন বাঁচছো এটা পর্যাপ্ত সময় তোমার কাছে, এখনো জীবনের কিছুই ঘটেনি। এত বেশি সফল হও, এত বেশি বড় হও, এবার প্রেম প্রীতি আর সম্পর্ক এগুলো বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস হও, একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট উইমেন হিসেবে নিজেকে এস্টাবলিশ করো, তারপর মনের মাধুরী মিশে নিজের সন্তানগুলোকে নিজের কাছে নাও, জীবনটাকে বড় করে বাঁচো। আর যদি তখন মনের মতো কোনো মানুষকে পাও, তখন ভালোবাসা প্রতিস্থাপন করো, তার আগে পর্যন্ত না। এটা আশা করা যেতে পারে কি? হ্যাঁ অবশ্যই গুরু, আমি শুধু আমার ছেলে মেয়ের কথাই চিন্তা করতেছি। ছেলে মেয়ের কথা চিন্তা করলে নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে বড় করার চেষ্টা, যুদ্ধে নামতে হবে। এখন এই মুহূর্ত থেকে সময় এতটুকু এখনো নষ্ট হয়ে যায়নি, স্টিল দেয়ার ইজ এ চান্স। একদিন সফলতার গল্প শুনতে আসবো তোমার কাছে, আর তোমার এই প্রেজেন্টেশনের জন্য যেটা বহু মানুষকে পথের দিশা দিবে, যারা কেউ স্বীকার করার সাহস রাখে না, বলবে না মুখে, কিন্তু প্রতি মুহূর্তে এরকম পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, তারা শিক্ষাটা নিয়ে নিবে যে কোনো অসুস্থ পথ, কোনো 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 ভালনারেবল কোনো পথ কখনো স্থায়ী কোনো সমাধান দিতে পারে না। তাই তো শেষ করছে আজকের মতো। আসাদুজ্জামান সে আমার জীবনের একটা কাল হয়ে আসছে। এই কালসাপগুলো থেকে বের হচ্ছে তো? হ্যাঁ। নাকি এখনো থাকবে? না না, কালকের পৃথিবীকে ফ্রেশ স্টার্ট দেওয়ার জন্য শুধুই তোমার দিকে তাকানোর পৃথিবী হবে? হ্যাঁ আমি চাই যে তুমি তোমার ভালোবাসায় পাগল হও, তুমি আবার নতুন করে নিজেকে ভালোবাসতে শেখো, নিজের প্রেমে আবার নতুন করে পড়ো। সে ছোট্ট মেয়েটি, যে মেয়েটিকে যখন দুই পাশে বেনি দুলিয়ে হাঁটতো, তাকে দেখে যে পরিমাণ প্রেমে পড়েছিলে, ভালোবেসেছিলে, যে মেয়েটিকে সবাই বলতো যে অনেক লক্ষ্মীমন্ত একটা মেয়ে, যে মেয়েটিকে সবাই ভালোবাসতো, আশপাশের ছেলেপিলে তো বটে, শিক্ষা টিচারও তো তার প্রেমে পড়েছে, তাকে বিয়ে করতে চাইতো। এদের কারো স্পর্শ করার সুযোগ দিও না, সেই জায়গাতে আবার ফিরে যাও, নিজেকে আবার ভালোবাসতে শিখো।
নিজেকে ভালোবাসা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেউ নিজেকে ভালোবাসলেই বহু মানুষের ভালোবাসার কারণ হয়, রাইট? সো ফরগেট এভরিথিং। বহু সময় হাতে আছে, লম্বা সময় হাতে আছে। জাস্ট ফরগেট এভরিথিং। বিলিভ মি, 1-2 বছরের মধ্যে এই পরিস্থিতি ঘুরিয়ে ফেলা সম্ভব। তখন দেখবে যে জীবন কত বেশি সুন্দর। তুমি যা কল্পনা করো তার চেয়ে বেশি সুন্দর। যদি সত্যি আত্মনির্ভরশীল একজন মানুষ হয়ে যাও, লাঙ্কেউর সমুদ্র সৈকতে যদি যাও, মালয়েশিয়ায়, এবং জেমস বন্ড যে ওই যে স্পটটা আছে, ঠিক এক্স্যাক্টলি ওইখানে যদি যাও, আমার শাহরুখের দারুণ কিছু সিগনেচার স্টেপ গুলো আছে লাঙ্কেউ বিচের মাঝখানে, যেখানে পাহাড়ের মতো থাকে মাঝখানে, ওখানে 2 হাত মিলে দিয়ে নিজের সাথে কথা বলবে, জিয়া আই ডিড ইট, মিনার্গিস আই ডিড ইট ফাইনালি। কালসাপগুলো থেকে বের হয়ে নিজেকে সফল করতে পেরেছি, লাঙ্কেউ বিচের মতো সুন্দরভাবে নিজনটাকে আবার জীবনটাকে ঘুরে দাঁড় করাতে পেরেছি। ওই লোকেশনে দাঁড়িয়ে নিজের সাথে যখন কথা বলবে, দেখবে যে পৃথিবী কত বেশি সুন্দর। নেক্সট ভিজিটেই তুমি যাবে তখন আরেকটা কোনো জায়গাতে, হয়তো সিঙ্গাপুর ইউনিভার্সাল স্টুডিও, তোমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে ইউনিভার্সিটি স্টুডিওর ভেতরে। ফরেনার বাচ্চারা যেভাবে এক্সপ্লোর করতেছে মজা, তোমার সন্তানরা যারা ডিপ্রাইভ হয়েছে বহুদিন, তারাও মজা করতেছে। সেদিনও তুমি আরেকবার বলো, ইয়া ফাইনালি আই ডিড ইট। ঠিক আছে, জীবনটা এমন হোক, রাইট? এর চাইতে সুন্দর হতে পারে লাইফ? তোমার কিছু কি মনে হয় না যে স্টিল দেয়ার ইজ এ চান্স, স্টিল দেয়ার ইজ এ টাইম? মনে হয়? সো গো ফর ইট না? ব্রেকআপ পার্টি সং বাজাতে চাচ্ছিলাম, যে অনেক সময় ব্রেকআপও যে অনেক সেলিব্রেশনের কারণ হতে পারে। এখন কপিরাইটে ধরবে দেখে বাজাতে পারছি না, বাট যারা এফএম আছে তারা হয়তো চাইলে শুনতে পারবে। শোয়ের শেষে বাজিয়ে দিবো। শোয়ের শুরুতে বাজায় দিও অবশ্যই। যে ব্রেকআপ পার্টির পর মেকআপ, কি জানো গানের কথাগুলো খুব দারুণ। দিল পে পাথর রখ কে মুंह पे মেকআপ কর লিয়া। বুকে কষ্ট হচ্ছে, তারপর মেকআপটা করেছি, এন্ড দেন মাস্তি করা শুরু করেছি। একদম। কিছু কিছু ক্ষেত্রে সেপারেশন এন্ড ব্রেকআপ অনেক ভালো লাগার, অনেক বড় পৃথিবী তৈরি করার জায়গা করে দেয়। হু নোজ, সেই জায়গাটা হয়তো তোমার জন্য হচ্ছে। সবার জন্য দোয়া, সবাই ভালো থাকুক আর জীবনটাকে অনেক বড় করে আমি আমার ছেলে মেয়ের কাছে আমি ক্ষমা চাইতে চাই, তাদের কাছে আমি মাপ চাই যে আমার জন্য যে তারা লাইফটা নষ্ট হয়ে যেতেছে। মাপ চাইলে তো হবে না, তোমাকে কমপ্লিট এইভাবে করতে হবে যে তুমি কতদিনের মধ্যে কাম ব্যাক করবা এবং তাদেরকে নিয়ে তাদের মনের মতো পৃথিবী দিবা। বলো এবার 2 মিনিট হ্যাঁ, সময় আমি তোমার জন্য। আমি এখন অনেক আগে ঠিকই না, জানা এই প্রোগ্রাম তো তারা শুনবে। 2 মিনিট সময় দিলাম। আমি চেষ্টা করতেছি যে আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু একটা করতে। কিছুটা কি বলো? তারা যেন কতদিন ভালো- সময় নিবা? এটা আসলে বলতে পারতেছি না কতদিন, তবে আমি চেষ্টা আছে যে আমার ছেলে মেয়েরা আমি যেন সুখ দিতে পারি তাদেরকে, যেটা আমি। এখন ফোকাস কি হবে আগামী 2 বছর তোমার? নিজেকে তৈরি করা। হ্যাঁ উদ্দেশ্য কি হবে? তাদেরকে সুখী রাখা। হ্যাঁ আর যা করেছো পরিবর্তন জীবন, তার জন্য তুমি কিছু করনি, পরিস্থিতির কারণে যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য কষ্ট পেয়েছে তারা, যারা কোনোভাবে তার জন্য দায়ী না, রেসপন্সিবল না, সেটার জন্য তুমি ক্ষমা প্রার্থী, তাই তো? অ্যাটলিস্ট 2 ইয়ার্স আমি যে স্বপ্ন দেখতেছি ইউনিভার্সিটি স্টুডিওতে তুমি সহ তোমার বাচ্চাদেরকে, সম্ভব? হ্যাঁ হোক। অবশ্যই। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।